আরও এক মামলায় সিআইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও দায়ের হলো এফআইআর। কর্তৃত্ব হারানো কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের সামনে এখন কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই। সই জালিয়াতি মামলায় রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকেছে ইডি। মঙ্গলবার অভিষেককে ভোট প্রচারে উস্কানি মামলায় তলব করেছে সিআইডি। অর্থাৎ পরপর 3 দিন এজেন্সির মুখোমুখি হতে হবে তাঁকে। সইজাল মামলাটা এটা একটা ফ্রড, টু ডিফ্রড। সাধারণ মানুষকে প্রতারিত করা হয়েছে এবং এই প্রতারণাটা এমন পর্যায়ে গেছে যে তুমি দেখো স্পিকারকে পর্যন্ত মানে নকল সই করে ক্যাপিটাল লেটারে তার সইটাকে ক্যাপিটাল লেটারে লিখে সেটাকে সই বলে চালানোর যে অভিপ্রায়, এটা একটা ফর আলটিরিয়ার মোটিভ। এটা কিন্তু ওই আসল রেজলিউশন বুক যেটা, সেটাই কিন্তু আসল কথা বলবে। রেজলিউশন বুকটাকে রিকভারি করা কিন্তু একান্তই প্রয়োজন, ইমিডিয়েট প্রয়োজন ফর দি ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন অফ দ্য কেস। সুতরাং এই কেসটা মামলাটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে এবং খালি তাই না, ফর অ্যান ইল ইন্টেন্ট এটা করা হয়েছিল, জবরদস্তি করা হয়েছিল। এইবার এসো তুমি বিধাননগরে যেটা করেছে অভিষেক ব্যানার্জির নামে যে এফআইআরটা বিধাননগরে হয়েছে, সেটা তো মারাত্মক ব্যাপার। সাধারণ মানুষকে ইনসাইট করেছে, সাধারণ মানুষকে হিংসা করার দিকে তাদের বাধ্য করা হয়েছে। যদি আজকে তুমি চিন্তা করে দেখো, আজকে 4 তারিখে যদি নির্বাচনের অন্য কোনো ফলাফল হতো, 2021-এ যা হয়েছিল তার দ্বিগুণ ছাপিয়ে যেত। কিন্তু কারণ যে ভাষায় কথা বলেছে, যে ভাবে উনি প্রয়োগ করেছেন ভাষাগুলো, সেটা কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট উত্তেজিত হবে। এবং এই যে পুরনো প্রাক্তন শাসক দলের যে সমস্ত রাউডি, ক্রিমিনাল এবং সমাজবিরোধীরা যারা এখনো রয়েছে বর্তমানে, তারা যে কি বিভৎস এবং মানে ধ্বংসাত্মক কার্যকলাপ করতো অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল, সেটা কেউ ভাবতে পারবে না। শুধু এই কেসটা ইমিডিয়েট দরকার। আর মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথা বলেছে, এটা তো একটা ইট ট্যান্টামাউন্টস টু এ কমিউনাল রায়ট। মানে প্রভোক করেছে টু কমিট এ কমিউনাল রায়ট। মানে এই যে কমিউনাল একটা ফিলিংস, মানুষের কমিউনাল হারমোনিটাকে নষ্ট করার জন্য যেভাবে বলেছে যে একটা কমিউনিটি যদি একজোট হয়ে যায় না, তাহলে একেবারে শেষ করে দেবো। তুমি ভাবতে পারো যে এই ভাষায় কোনো সিটিং মুখ্যমন্ত্রী একথা বলতে পারে? যে মানুষকে সাম্প্রদায়িক, আমাদের যারা আমরা যখন প্রথম পুলিশ ডিপার্টমেন্টে ঢুকি, একটাই কথা যে কোনো রকমে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কখনো ক্ষুণ্ণ না হয়। যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ আর সামান্য আশঙ্কা থাকবে, পুলিশ শুড গো ফর 100% অ্যাকশন, ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল, এনি অ্যাফিলিয়েশন। তাদের এগেনস্টে করার থেকে চরমতম ব্যবহার হবে। সুতরাং এটা কিন্তু জাস্টিফাইড। এদের এগেনস্টে এফআইআর করে ইমিডিয়েটলি এদের অ্যাজ পার ল, অ্যাজ পার বিএনএস অ্যাকশন নেওয়া উচিত। যদি কলকাতায় উপস্থিত না থাকি, আমি তো যেতে পারি না। আমার সামর্থ্য অনুযায়ী যেখানে যখন প্রয়োজন হয়েছে যে মামলায় ডাকুক। আর এখন সরকার পাল্টেছে, এরা বিভিন্নভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। সই জালিয়াতির মামলায় 3 বার হাজিরা এড়ানোর পর হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার ভবানী ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর শুক্রবার ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিআইডি। অভিষেক ব্যানার্জির পটুয়াপাড়ার যে বাড়ি, সেখানে আমরা রয়েছি। এই ছবি আমরা দেখাবো। সিআইডির যারা তদন্তকারী আধিকারিক, তারা অভিষেক ব্যানার্জির বাড়িতে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে না থাকায় অফিসের কর্মীর সঙ্গে কথা বলেন সিআইডির অফিসাররা। মানে ওটা কি স্যারকেই রিসিভ তাহলে ওয়েট করতে হবে, আমার তো রিসিভ করি আনতে, আমার ডকুমেন্টটা দিন, আমি তাহলে হ্যাঁ সই করি আনবো। আমি তো একবার জেনে নিই না, অসুবিধা নেই। যিনি অফিসিয়াল ছিলেন আমরা কথা বলবো। দাদা কোথায় আছেন অভিষেক ব্যানার্জি? দাদা একটু বলবেন।
প্লিজ। অভিষেক দা কোথায় আছেন? আপনি সিআইডি কে কি জানালেন একটু বলবেন? অভিষেক দা কোথায় গেছে? অভিষেক দা দিদির বাড়ি মিটিংয়ে আছে। তাহলে সিআইডি কে আপনি কি বলবেন? না না, এখনো কিছু বলিনি। ওনাদেরকে বলেছি আমরা রিসিভ করলে হবে, ওনারা বলেছে একটু কথা বলে ওনারা অফিসিয়াল জানালে তারপরে আমরা নিয়ে নেব। কিছু বলেনি দাদা। আচ্ছা, অভিষেকটা কি এখন আসতে পারবে? উনি তো মিটিংয়ে আছে অলরেডি, আমি ওনার থেকে না জেনে তো বলতে পারবো না। আমি জানিয়েছি, আমি দাদাকে জানিয়েছি, ওনারা যে এবার দেখুন যেরকম বলবে সেই অনুযায়ী। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে, তৈরি থেকো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। এই প্রেক্ষিতে উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগ তুলে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক ব্যক্তি। অভিষেক ব্যানার্জি যেটা বলেছিলেন যে 2026 সালের ভোটের পরে 4ই মের পরে উনি ডিজে বাজাবেন, উনি আপনার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবেন। উনি তো ওনার যে শরীরী ভাষা ছিল তাতে উনি গান বাজানোর কথা উনি বলেননি, এবং তার জন্য মানুষ যে হাততালি মেরেছিল সেটা কিন্তু গান বাজানোর জন্য বলা হয়নি, সেটা মানুষের মধ্যে বিভেদ এবং রাহাজানি এবং হত্যা, এই তিনটের জন্যই উনি বলেছিলেন। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করে, পরে তদন্ত ভার নেয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। সেই মামলাতেই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিআইডি। না, এটা তো হওয়ার ছিল, এটা আরও আগে হলে ভালো হতো, অনেকদিন লেট হয়ে গেছে। গতকাল আমি যা খবর পেয়েছি, গতকাল নাকি সিআইডি এটাকে টেক আপ করেছে, তো আশা করছি ভালো কিছুই হবে, খারাপ তো কিছু হবে না। যে হুমকিগুলো একজন এমএলএ মানে এমপি বা এমএলএ যেই হোক, সে কখনো এরকম প্রকাশ্যে এরকম কোনো ভাষণ দেওয়াটা তার পক্ষে সাজায় না, তার মুখে এগুলো ঠিক মানায় না। এটা যে কোনো এমপি বা যে কোনো এমএলএর জন্য একই প্রযোজ্য। তো আমি সেটাই কমপ্লেন করেছি। বাড়ির সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে সিআইডি। 7:19 নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 14 তারিখ অ্যাপিয়ার করার জন্য বলা হয়। আমি 14 তারিখ কলকাতায় আছি, আমি 14 তারিখ অ্যাপিয়ার করব। আবার আমি কোনোদিন কোনো তদন্ত এড়িয়ে যাইনি। প্রায় 3.5 ঘন্টা অপেক্ষা করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিশ দেয় সিআইডি। রাজনৈতিক এবং সামাজিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের উস্কানি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। বাকিরা কেউই বাদ যাননি। ছোট বড় কুচো সব ধরনের নেতারাই সব ধরনের উস্কানি দিয়েছেন। আর মমতা যে পুলিশ প্রশাসন, তৎকালীন সরকার, তারা পুরো বিষয়টিকে আড়াল করার চেষ্টা করেছে। অভিষেকবাবু দুবার অ্যাভয়েড করেছিলেন। তিনি 3 বার ওই নোটিশ পেয়েছিলেন, তার মধ্যে 2 বার যাননি। প্রথমবার সই জালের যে ঘটনা ঘটল, যে অভিযোগ এলো যে সই জাল হয়েছে, তাঁরই দলের বিধায়কদের সই তার তরফ থেকে জাল করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি যখন ডেকে পাঠালেন, তখন তিনি এক জায়গায় তার দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে যাওয়ার পথে নাকি কোনো হাঙ্গামা হলো, তাকে ডিম ছুঁড়ে মারল কেউ, তার জন্য তিনি প্যানফর্টি খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। কিন্তু প্যানফর্টিকে যে হাসপাতালে ভর্তি হলেন, লোকে মনে করলো বোধহয় মারামারির জন্য। পরে মানুষ বুঝতে পারলো আসলে তা নয়। ঠিক তার পরের দিন সিআইডি অফিসে হাজিরা দেওয়ার দিন ছিল। সিআইডি অফিসে হাজিরাকে এড়ানোর জন্য ওই প্যানফর্টি খাওয়ার নাটক, এবং তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তার আত্মীয়কে, অভিষেক বাবুকে, কোনো না কোনো হাসপাতালে তাকে অ্যাডমিট করতেই হবে, এইরকম একটা মানসিকতা নিয়ে প্রথমে অ্যাপেলো, তারপরে বেলভিউ, দুটো নার্সিংহোমে আপ্রাণ চেষ্টা করলেন, তাদের সঙ্গে কথা কাটাকাটি করলেন, নার্সিংহোম কর্তৃপক্ষকে যাচ্ছে তাইভাবে বললেন, আমরা সেগুলোও দেখলাম। প্যানফর্টি খেলেন, বীর অভিষেক সর্বাধিনায়ক চলে গেলেন বাড়িতে। আমরা ভাবলাম বোধহয় যে সত্যি এত অসুস্থ যে ওই বেসরকারি হাসপাতালটার অ্যাপ্রনটা অবধি গায়ে থেকে খুলতে পারেননি, ওটা পরেই বাড়ি গেছেন। ও বাবা, পরের দিন তো অদ্ভুত ব্যাপার। পরের দিন দলীয় মিটিংয়ে প্যানফর্টি খেয়ে, তার আগে ডিম খেয়ে যে অভিষেকবাবু অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই অভিষেকবাবু সাদা রঙের জামা, জিন্সের প্যান্ট
লাখো টাকার লোফার জুতো সব কিছু পরে বীরদর্পে দেখলাম ওই বৈঠকে যোগ দিচ্ছেন। বিভিন্ন সময় মমতা দেবী এবং অভিষেক বাবু যেভাবে মানুষকে উত্তেজিত করেছেন, মানুষকে ইনস্টিগেট করেছেন, মানুষকে প্ররোচনা দিয়েছেন দাঙ্গা করতে, লোকের সম্পত্তি হানি ঘটাতে, পাবলিক এবং প্রাইভেট দু ধরনের প্রপার্টিকে নষ্ট করতে এবং মানুষের প্রাণ নিতে। প্রমাণস্বরূপ আমরা দেখলাম এনাদের কথাতেই উত্তেজিত হয়ে মুসলমান সমাজের একাংশ চন্দন এবং হরগোবিন্দকে খুন করলো মুর্শিদাবাদে। ওরা যেতে পারলেন না, কিন্তু এই ঘটনা বন্ধ হতে হবে। তার জন্য বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বাবু এবং বাকি নেতারা যেখানে যেখানে যা যা আপত্তিকর কথা বলেছেন, প্ররোচনামূলক কথা বলেছেন, সবার বিরুদ্ধে মামলা হবে, এফআইআর হবে। 16ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় হাজিরা দিতে বলা হয়েছে। ঠিকই আছে, কেউ বেলে থাকবে, কেউ জেলে থাকবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়া আগে রেলে ছিলেন, এখন কেউ জেলে থাকবে, কেউ বেলে থাকবে, অসুবিধা নেই। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফের পৌঁছেছে সিআইডি। এবার নতুন মামলা। ভোটের প্রচারের সময় উস্কানিমূলক ভাষণের মামলায় সমন নিয়ে তার বাড়ি গেলেন সিআইডির অফিসাররা। যদি পরবর্তীকালে আমাকে ফোন করে আসে, আমার সাথে যোগাযোগ করে আসে এবং আমাকে বলে কোন সময় গেলে আমি বাড়িতে থাকবো, আমি নিশ্চিতভাবে জানাবো। আমি যখন বাড়িতে উপস্থিত নই সশরীরে, তখন যদি তারা আসে নোটিশ দিতে এবং একদম স্পষ্টভাবে বলে যে আপনাকে ছাড়া কাউকে নোটিশ আমরা দেবো না, আপনার হয়ে কেউ যদি রিসিভ করতে চায় সেই সুযোগ পাবে না, তাহলে আপনাকে আমার ফেরার জন্য অপেক্ষা করতে হবে। এর কয়েক ঘন্টা আগে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বিধানসভায় সই জালিয়াতি মামলায় বৃহস্পতিবার ভবানী ভবনে প্রায় 5.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। রাত 11:30 নাগাদ ভবানী ভবন থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি সূত্রে দাবি 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ পর্বে রেজলিউশন বুক সংক্রান্ত অনেক প্রশ্নেরই সন্তোষজনক উত্তর দিতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় ইতিমধ্যেই কয়েকজন তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলেছে সিআইডি, যারা জানিয়েছেন রেজলিউশন বুকে সই তাদের নয়। আমার যে সিগনেচারটা আমাকে দেখিয়েছে সিআইডি, সেই সিগনেচারটা আমার নয়। আমাকে দেখালেন সিগনেচারটা, তো সিগনেচারটা দেখে আমি অবাক হলাম যে এই সিগনেচারটা আমি তো করিনি। সইজাল মামলাটা এটা একটা ফ্রড, টু ডিফ্রড। সাধারণ মানুষকে প্রতারিত করা হয়েছে এবং এই প্রতারণাটা এমন পর্যায়ে গেছে যে তুমি দেখো স্পিকারকে পর্যন্ত মানে নকল সই করে ক্যাপিটাল লেটারে তার সইটাকে ক্যাপিটাল লেটারে লিখে সেটাকে সই বলে চালানোর যে অভিপ্রায়, এটা একটা ফর আলটিরিয়ার মোটিভ। এটা কিন্তু ওই আসল রেজলিউশন বুক যেটা, সেটাই কিন্তু আসল কথা বলবে। রেজলিউশন বুকটাকে রিকভারি করা কিন্তু একান্তই প্রয়োজন, ইমিডিয়েট প্রয়োজন ফর দি ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন অফ দ্য কেস। সুতরাং এই কেসটা মামলাটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে এবং খালি তাই না, ফর অ্যান ইল ইন্টেন্ট এটা করা হয়েছিল, জবরদস্তি করা হয়েছিল। এইবার এসো তুমি বিধাননগরে যেটা করেছে অভিষেক ব্যানার্জির নামে যে এফআইআরটা বিধাননগরে হয়েছে, সেটা তো মারাত্মক ব্যাপার। সাধারণ মানুষকে ইনসাইট করেছে, সাধারণ মানুষকে হিংসা করার দিকে তাদের বাধ্য করা হয়েছে। যদি আজকে তুমি চিন্তা করে দেখো, আজকে 4 তারিখে যদি নির্বাচনের অন্য কোনো ফলাফল হতো, 2021-এ যা হয়েছিল তার দ্বিগুণ ছাপিয়ে যেত। কিন্তু কারণ যে ভাষায় কথা বলেছে, যে ভাবে উনি প্রয়োগ করেছেন ভাষাগুলো, সেটা কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট উত্তেজিত হবে। এবং এই যে পুরনো প্রাক্তন শাসক দলের যে সমস্ত রাউডি, ক্রিমিনাল এবং সমাজবিরোধীরা যারা এখনও রয়েছে বর্তমানে, তারা যে কি বিভৎস এবং মানে ধ্বংসাত্মক কার্যকলাপ করতো অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল, সেটা কেউ ভাবতে পারবে না। শুধু এই কেসটা ইমিডিয়েট দরকার। আর মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কথা বলেছে, এটা তো একটা ইট ট্যান্টামাউন্টস টু এ কমিউনাল রায়ট।
মানে প্রভোক করেছে টু কমিট এ কমিউনাল রায়ট। মানে এই যে কমিউনাল একটা ফিলিংস, মানুষের কমিউনাল হারমোনিটাকে নষ্ট করার জন্য যেভাবে বলেছে যে একটা কমিউনিটি যদি একজোট হয়ে যায় না তাহলে একেবারে শেষ করে দেবো। তুমি ভাবতে পারো যে এই ভাষায় কোনো সিটিং মুখ্যমন্ত্রী একথা বলতে পারে? যে মানুষকে সাম্প্রদায়িক আমাদের যারা আমরা যখন প্রথম পুলিশ ডিপার্টমেন্টে ঢুকি একটাই কথা যে কোনো রকমে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কখনো ক্ষুণ্ণ না হয়। যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ আর সামান্য আশঙ্কা থাকবে, পুলিশ শুড গো ফর 100% অ্যাকশন ইররেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল এনি অ্যাফিলিয়েশন। তাদের এগেনস্টে করার থেকে চরমতম ব্যবহার হবে। সুতরাং এটা কিন্তু জাস্টিফাইড। এদের এগেনস্টে এফআইআর করে ইমিডিয়েটলি এদের অ্যাজ পার ল অ্যাজ পার বিএনএস অ্যাকশন নেওয়া উচিত। রবিবার বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হয়েছে। পুরো ব্যাপারটা কি ওরা ভাবছে যে সরকারটা বোধহয় আগের মতন ভাবে চলছে। ওরা ভুলে যাচ্ছে যে এই সরকারটা বিজেপির বিধায়কদের দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলীয় সরকার নয়। কোনো ম্যানেজ করা যাবে না, কোথাও কোনো রকমভাবে আটকে রাখা যাবে না। আমরা জানি মানুষ অভিষেক বাবু এবং তার পরিবার থেকে নিজেরা সরে এসেছেন, ভালো খারাপের বিষয় নেই, কিন্তু যারাই সুবিধাবাদের রাজনীতি করছেন রাজনীতিতে টিকে থাকার জন্য, রাজনীতি তাদেরকে রেয়াত করবে না, রাজনীতিও তাদেরকে ইতিহাস থেকে মুছে দেবে। দেখুন, এটা মানতেই হবে যে অভিযোগগুলো মারাত্মক। ব্যাকডেটে সই করানো, মিটিংয়ের সিদ্ধান্ত আসলে না নেওয়া, এসব অভিযোগ তো আছেই। কিন্তু তার থেকেও বড় অভিযোগ সেটা হলো 14 জনের নাম ব্লক লেটার্সে থাকা এবং একের পর এক তৃণমূল বিধায়কের অন ক্যামেরা সাক্ষ্য যে সইগুলো তাদের নয়। এবিপি আনন্দের ক্যামেরাতেই তৃণমূলের মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় বলেছেন যে ওই কাগজে অর্থাৎ এই বুকে যে সইটা সেটা তার নয়। আরও এক বিধায়ক যেমন শুভাশিস দাস একই কথা বলেছেন। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম বলেছেন তিনি বৈঠকেই যাননি, সিআইডিকে সাক্ষ্য দিয়েছেন। ভাবুন, এই সইগুলো কে করলো এবং কার নির্দেশে করলো সেটা তো অবশ্যই জানতে হবে। কিন্তু সবথেকে বড় কথা, অভিযোগগুলো যারা করেছেন, সিআইডিকে যারা বয়ান দিচ্ছেন, তারা প্রত্যেকেই তো তৃণমূলের টিকিটে জিতে আসা নির্বাচিত জনপ্রতিনিধি। একটা জিনিস আমি স্পষ্ট করে অনির্বাণের কাছে জানতে চাইব যে তৃণমূল এই জটিলতাটাকে বাড়াতে দিচ্ছে কেন? সিআইডি বলছে তারা একাধিকবার, অন্তত 3 বার অরিজিনাল রেজলিউশন বুকটা চেয়েছে তদন্তের স্বার্থে। এই বুকটা পাঠিয়ে দিলেই তো সিআইডিকে আর রেড করার কোনো সুযোগই পেত না এবং অনির্বাণকেও, নিশ্চয়ই ও এক্ষুনি এটা বলবে রাজনৈতিক প্রতিহিংসা, সেটা অনির্বাণকেও বলতে হতো না। তৃণমূল কেন এই রেজলিউশন বুকটা পাঠালো না অনির্বাণ? না, এখানে শুনুন না, নজরুলদার কথার সূত্র ধরে বলুন, একটা কথা একদম ঠিক বলেছেন, যেটা আমারও মনের কথা, যে সকল তৃণমূল কর্মীর দুয়ারে সিআইডি আসলে পৌঁছেছে। এটা আসলে একটা পলিটিক্যাল মেসেজ যে সকল তৃণমূল কর্মী যারা আমরা খারাপ তৃণমূল, আমরা যারা ভালো তৃণমূল হয়ে উঠতে পারছি না, আমাদের কাছে একটা মেসেজ যে টো দ্য লাইন, ফল ইন লাইন, যদি না করতে পারো তাহলে, তারপর একটা হচ্ছে ডট ডট ডট, এই যে তাহলেটা বাকিটা বুঝে নিতে হবে। সেইটা আমরা যারা একটু কম বুঝি, আমরা যারা একটু রাষ্ট্রশক্তির ক্ষমতা সম্পর্কে আমাদের অতটাও সম্মান নেই, যেটা ঠিক আছে আপনি জেলে ঢোকাতে পারেন, মারধর করতে পারেন, সব করতে পারেন, কিন্তু আমরা একটু কম বুঝি, তো আমরা মাথাটা নোয়াতে রাজি নই। আমরা যারা খুব খারাপ তৃণমূল, আমাদের দুয়ারে যে সিআইডি পৌঁছচ্ছে, এটা নজরুলদার সঙ্গে আমি সম্পূর্ণ একমত। বলছো এটা প্রতীকী রেড, এটা বার্তা কেন বলছি? দেখুন, আগে আমরা দেখতাম কখনো সিবিআই আসে, কখনো ইডি আসে, কখনো এনআইএও আসে মাঝে মাঝে, এখন সিআইডিটা জুড়েছে। এখানে উল্টোটা বলবে না যে আগে কখনো কখনো সিআই, বেশিরভাগ সময় রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সিআইডিরা বিরোধীদের দুয়ারে পৌঁছে যেত। বেশ, সেই সময়ে দাঁড়িয়ে তার সমালোচনা হতো কি হতো না, যে এটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে যখন ফিরদৌসদা আছে, তরুণ আছে, সিবিআই বা ইডি যতগুলি মামলাতে বিভিন্ন সময় তথাকথিত রেড করেছে এবং আমরা ঘন্টা 2 ধরে আমরা আলোচনা করেছি, তার কোন মামলাটার লজিক্যাল কনক্লুশন আজ অবধি হয়েছে? মন্দা, খুব পুরনো একটা কথা আছে, ডু ইউ এভার সো হাই দ্য ল ইজ অ্যাবভ ইউ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কোনো চিঠির সাথে রেজলিউশন কপি পাঠিয়েছিল, এটা তার দায়িত্ব প্রুভ করা যে ডকুমেন্টটা ঠিক।
দ্য ওনার্স অফ প্রুফ লাইজ আপন হেম। যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি, যেটা ফার্স্টলি এটাকে ফোর্জারি বলা যায়, সেকেন্ড ডিসঅনেস্ট ইউজ অফ ফলস ডকুমেন্টস বলা যায়, থার্ড ফোর্জারি কমিটেড উইথ ইন্টেন্ট টু চিট, পানিশমেন্ট 7 years অ্যান্ড ফাইন। নোটিস করার দরকার হয় না, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাগ্যবান তাকে নোটিস ফোটিস করা হয়েছে, তুলে নিতে পারতো। আচ্ছা, তোমরা বারবার বলছো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে যাচ্ছে সিআইডি, তোমরা বারবার বলছো হচ্ছে অফিসে যাচ্ছে সিআইডি, তোমরা সুমনদা এটা কেন বলছো না? এটা কি? এটা হচ্ছে হোটেল সোনার তরী, পুরীর একটা হোটেল, আমাদের অত্যন্ত গরিব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বাড়ির অ্যাড্রেস 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হোটেল সোনার তরীর বুকিং অ্যাড্রেস হচ্ছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। পুরীতে এটাকে হোটেল সোনার তরী বলে চেনা যায়, সেটা কার? মুখ্যমন্ত্রী জানতেন না, তার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে তার বাড়ি অ্যাড্রেসে হোটেল চলে। যে এটা নিয়ে আমি আগে বলেছিলাম, বর্তমান এটা উড়ে গেছে, এই কলকাতা কন্ট্যাক্ট বলে এটা ছিল, এটা উড়ে গেছে, আর ওপরেরটুকু আছে। কিন্তু আমাদের কাছে তো ডেটাবেস আছে, স্ক্রিনশটগুলো আছে উইথ ইউআরএল। তো এটা কার? এবার এরকমও তো হতে পারে যে সিআইডি হোটেলে গেছিল খোঁজ নেওয়ার জন্য। আমার তো মনে হয় সিআইডি একটু উচিত পুরী সোনার তরীটার দিকেও যাওয়া। দেখো, এরা না মানে ব্রেক করতে 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 এমন জায়গায় চলে গেছে, বারবার তৃণমূলকে আমরা বলতাম প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি। এদের দলের নেতাদের এরা কর্মী, চাকর বাকর বা পুরাতন ভৃত্য রামু কাকা টাইপের মনে করতো। তো লিখে দিল, নিজের মতো লিখে দিল। কোন শিক্ষিত লোক বলতো ক্যাপিটাল লিটারের সিগনেচার করে? কে করে? এটা ইচ্ছা করে করা হয়েছিল। এবার এদের অবিশ্বাসের জায়গা হোক, যাই জায়গা হোক, এরকম জায়গায় পৌঁছেছে যেটা মনেই করে নিচ্ছে এরা তো আমার কেনা গোলাম আছে, এরা আমাদের কথা মতো চলবে। মালকিন ছিলে, মালকিনের পর তাই ভাইপো, ভাইপো তার আরেক ভাই, এবং তারপর তো পরবর্তী প্রজন্ম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে মেয়ে তৈরি আছে। এইভাবে সিস্টেমেটিক্যালি চলছিল। তুমি সিম্পল দেখো, মানে বারবার নোটিশ করা হয়েছে, নোটিশ করার পর আলটিমেটলি ইস্যুগুলো আসলো। আমি অনির্বাণের কথা শুনছিলাম, তৃণমূল আজকালও তৃণমূলের মুখপাত্র হয়েছে, যখন দরকার ছিল তখন হলে হয়তো ভালো হতো, যাক আজকাল হয়েছে তখন তৃণমূলের কেউ নেই। সেই সময় উনি জানবে ভালোই যে 2/3 যদি বেরিয়ে যায় অ্যান্টি ডিফেকশন ল অ্যাপ্লিকেবল হয় না। রিসেন্ট শিবসেনা ইস্যুটাও জানা আছে, সেখানে দাঁড়িয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা আছে তারা মেজরিটি নিয়ে আছে। তৃণমূলের কাছে তৃণমূলের ওই ঘাসফুল না কি জিনিস আছে, ওটা থাকবে কিনা তাও সন্দেহ আছে। তৃণমূলে আজকাল যা অবস্থা আছে, তৃণমূলে হচ্ছে পিসি আছেন, ভাইপো আছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কতদিন আছেন আমি জানি না, তা আপাতত তিনি আছেন। মাঝে মাঝে তাকে শুনতে হতো মাতাল তোমায় জানতে হবে, আগামীকে চিনতে হবে, কলকাতা হাইকোর্টের করিডোরে। সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখনো কিসের টানে আছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যায় না, আমি সেদিকেও যাচ্ছি না। আমি একটু বরঞ্চ কিন্তু তোমরা যে জোরে টানছো আর কতদিন কে আছেন কোন দিকে আমার বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কোনো ইন্টারেস্ট নেই, কোনো ইন্টারেস্ট নেই। কালকে একটা গোট 20 জন, কোনো ইন্টারেস্ট নেই আমাদের। এবার কেউ যদি আসে, কোনো ইন্টারেস্ট নেই, তারা এসে এত ইন্টারেস্টেড বলছে এনডিএ কে সমর্থন করছে, এই সত্যিই কাকলির গোজদস্তিদার বসেছিলেন কালকে। কাকলিদিকেও জিজ্ঞেস করতে পারি কি আমি কেমন আছো গো কাকলিদি? যাই হোক, এবার ওভারঅল যে ইস্যু, তারা কি বিজেপিতে এসছেন, এনডিএকে সাপোর্ট করছেন, কেউ করতেই পারে, তাতে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। টাকা সরানো, চুরি, এটা তো এই দলের একেবারে জেনেটিক ইয়েতে রয়েছে, সেইটা ওরা ভেবেছিল। কিন্তু এই যে বললাম, যখন হারে না সব খারাপ হতে থাকে, যখন জিতেছিল সব মেরে উড়িয়ে দিয়েছিল, এখন হারতে শুরু করেছে, বোঝা উচিত ছিল 2026 সালে এরা হেরে গেছে, মানুষ এদের ঘৃণা করছে, রাস্তায় বেরোলে একেবারে যেন প্রফিটিং ভয়েস আসছে এই চোর। ফলে কোনো রাজনীতিবিদকে এরকম চোর অন্তত গোটা ভূভারতে আমি দেখিনি কোথাও। ফলে এরা রাজনীতিটাকে নষ্ট করেছে, রাজনীতির পরিবেশটাকে নষ্ট করেছে, স্পিকারের যে পদ তার গৌরবকে নষ্ট করেছে। গোটাটাই কিন্তু এই তৃণমূল কংগ্রেস আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গ রাজনীতিকে একটা লজ্জা উপহার দিয়েছে। বিমলদা অজান্তে আসল কথাটা বলে ফেলেছে। ওই মধু ভাণ্ড, ওই টাকাটার লক্ষ্যে এখানে বিজেপি যে অপারেশন লোটাস এখন আর প্রকাশটাই করছে, আসলে ওই টাকাটা কবজা করাটা বিজেপির নয় না ভাই, পার্টি ফান্ডের টাকা। আমি বিভ্রান্ত না অনির্বাণ। তাহলে তুমি বলছো, এক সেকেন্ড, ঋতব্রত বা সন্দীপন বাবুরা এই ফান্ডের অধিকারী হলে সেটা বকলমে বিজেপি অধিকারী হবে? কারণ বলছি, কারণ প্রথম তারা বলেছিলেন, আপনি খেয়াল করুন, বিজেপির তৃণমূলের টাকার প্রয়োজন, এইটা একটু বাড়াবাড়ি। একটা কথা আমার সঞ্চালক হিসেবে বলতে হবে, আমরা যে দুটো দলকে নিয়ে এই তর্কটা জমেছে,
তাদের একজন হচ্ছে জাতীয় ক্ষেত্রে এই যে ফান্ডটা, এটা তো শুধু নির্বাচনী ফান্ডের কথা হচ্ছে, ইলেকট্রাল বন্ড, সেই ইলেকট্রাল বন্ডের জাতীয় ক্ষেত্রে হায়েস্ট গেইনার হচ্ছে বিজেপি, আর আঞ্চলিক দলের মধ্যে গোটা দেশে সব থেকে বেশি গেইন করেছে তৃণমূল কংগ্রেস, এবং অর্থের নিরিখে সাজালে দ্বিতীয়তে মানে বিজেপির পরেই তৃণমূল কংগ্রেস। সুতরাং টাকা নিয়ে ভাট বাটোয়ারা নিয়ে তো হবেই, স্বাভাবিক। তার মানে ঘুরপথে ঋতব্রতদের দিয়ে এই টাকাটাকে দখল করতে হবে। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলছেন আমি আবার বলছি, ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে গোটা দেশের মধ্যে সব থেকে লাভবান বিজেপি, দ্বিতীয় আঞ্চলিক দল হিসেবে আঞ্চলিক দলের মধ্যে শুধু নয়, সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় তৃণমূল কংগ্রেস। সুতরাং এই নিয়ে অর্থ থাকলে অনর্থ হবে ভাই। অনির্বাণ এতদিন অনেক কথা বলেছে, অফিসিয়াল স্ট্যাটাস না থাকার ফলে তৃণমূল ডাক করে বেরিয়ে যেত, তা আজকে আশা করি ডাক করতে পারবে না, অফিসিয়াল মুখপাত্র তো স্বীকার করে নিল মানে প্রকারান্তে লিকার স্ক্যামে যে 1600 কোটি টাকা তৃণমূলের কাছে আছে, 1600 কোটি টাকা তৃণমূল সেটাকে দিল্লিতেও করেছিল, যুক্তিতে কথা বলো, যুক্তিতে কথা বলো, চুরির টাকা আমি একটা কথা বলি, যেটা নজরুল বাবু বললেন না যে ওই অরিজিনাল কপি না থাকলে, যেমন ধরুন অরিজিনাল ওএমআর না থাকলেও মিরর ইমেজ কনসেপ্ট এখন নতুন যে ফরেন্সিকে, তাতে মিরর ইমেজ কনসেপ্টে ওই জন্যই অভিষেক ব্যানার্জিকে ডাকছে। কেন ডাকছে? তার কারণ সে সার্টিফাই করবে যে ওটা মিরর ইমেজ ছিল কি ছিল না। যদি নাও পাওয়া যায়, তর্কের কাছে ধরা গেল যে ওই কপিটা পাওয়া গেল না, ছুঁড়ে ফেলে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, না না কোনো ওসিডির ব্যাপার নেই। দেখো এর আগে কোনো দরকার ছিল না, আমি বলছি দরকার ছিল, কারণ অবশ্যই দরকার তো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যাকে বিরোধী দলনেতা করতে চাইছিলেন, ক্ষমতায় থাকলে তাদের কথা যে সকলে মেনে নিত, অন্যরা তাকে বিরোধী দলনেতা করতে যে মানতেন না, সেটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে। এই জন্য জালিয়াতি করতে হয়েছে, এক নম্বর। অর্থাৎ দরকার ছিল। সই জালিয়াতি কাণ্ডে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি। উস্কানিমূলক ভাষণের অভিযোগে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল সিআইডি, আর এয়ার স্ট্রিট থানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। জামিন অযোগ্য সহ একাধিক ধারায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর রুজু হলো। গত 8ই মার্চ ধর্মতলা ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করা হয়েছে। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। এই মুসলিম ভোট দখলে রাখতে কি না করেছে তৃণমূল কংগ্রেস, একটা মন্তব্য যেটা গোটা রাজ্য জুড়ে কেন বলবো, গোটা দেশ জুড়ে হইচই ফেলে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটি মন্তব্যকে এই নির্বাচনে ভরাডুবির জন্য সব থেকে বেশিভাবে দায়ী করা হয়, সব থেকে বড় ভূমিকা নেওয়ার কথা বলা যায়, সেই মন্তব্য যেটা কিন্তু সংখ্যালঘু মানুষদের কার্যত তিনি একটা প্রায় গুন্ডা বাহিনীর মতো করে কল্পনা করেছিলেন, সেইভাবে মানুষকে কার্যত ভয় দেখাতে ব্যবহার করেছিলেন। হিন্দু যেরকম নাগরিকরা এই রাজ্যের এই দেশের বাসিন্দা, তেমনি মুসলমান নাগরিকরা এই রাজ্যের এই দেশের বাসিন্দা। তারা কেন এইভাবে জোট বাঁধবে, ঘিরে ধরে আরেকটা সম্প্রদায়ের ওপর আক্রমণ করবেন? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কূট কৌশলে এই ভয়টা দেখিয়েছিলেন কার্যত জুজুর মতো। আরেকটা, একদিকে মুসলমান ভোটকে সংঘবদ্ধ রাখতে, দখলে রাখতে, অন্যদিকে হিন্দু ভোটকে ভয় দেখাতে। ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল সেই সময়। আবার বলছি, এই একটি মন্তব্য কিন্তু তার অভিঘাত সরাসরি বঙ্গ সমাজকে নাড়িয়ে দিয়েছিল। নেতাজি নগরের বাসিন্দা তুষারকান্তি দাস 20 মে এই বক্তব্যের উল্লেখ করে অভিযোগ দায়ের করেন নেতাজি নগর থানায়। প্রশ্ন হচ্ছে যে একটা কমিউনাল স্পিচ উনি দিয়েছেন, কেন দিলেন আমি জানি না, কারণ এর থেকে এটা একটা অনেক বড় আকার ধারণ করতে পারে। এবং উনি ক্লেম করেছেন
ওনার ওই স্পিচের মধ্যে উনি ক্লেম করেছেন যে উনি আছেন বলেই নাকি আমরা সবাই বেঁচে আছি। উনি যদি সরে যান তাহলে একটা কমিউনিটি আছে, একটা সম্প্রদায় আছে যারা যদি একবার জোট বাঁধে তখন তারা আমাদের অবস্থা 12টা বাজিয়ে দিতে পারে, আমাদের অবস্থা খারাপ করে দিতে পারে। সুতরাং যদি আমাদের 13টা বাজাতে না হয় নিজেদের, তাহলে বিজেপিকে ত্যাগ করতে হবে। এটা কোনো একটা রাজনৈতিক ভাষণ, এটা কোনো রাজনৈতিক ভাষণ হতে পারে? আপনারা বলুন। এটা তো খুবই নিন্দনীয় এবং কমিউনাল স্পিচ, যেখান থেকে দাঙ্গা বাঁধতে পারে। আমার মনে হয় ওনার মতিভ্রম হয়েছিল, না হলে উনি পারপাসলি আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য এই জিনিসটা করেছে। তো সেই জন্যই আমার মনে হয়েছিল তখন যে আমি ইমিডিয়েটলি একটা এফআইআর করি। বাট বুঝতেই পারছেন ওই সময় তো উনি মুখ্যমন্ত্রী, ওনার এগেনস্টে যদি আমি এফআইআর করি আমি কোথায় যাব? যেহেতু ধর্মতলার সভায় এই বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে এলাকা পড়ে হেয়ার স্ট্রিট থানার মধ্যে, পরে 0 এফআইআর করে গোটা বিষয়টিকে হেয়ার স্ট্রিট থানাকে জানানো হয়। এরপরে এফআইআর দায়ের করে হেয়ার স্ট্রিট থানা। রেজাল্ট বেরোলো, 4 তারিখ রেজাল্ট বেরোলো। রেজাল্টের পরেও দেখছি যখন এটাকে নিয়ে কেউ কিছু বলছে না, কিন্তু এত বড় একটা কথা উনি বলেছেন। সব থেকে যেটা আমার কাছে ভয়ভীত হচ্ছে আমি ভয় পাচ্ছি, সেটা হচ্ছে যে উনি বলছেন আমি সরে গেলে পরে একটা কমিউনিটি আছে তারা দল বাঁধবে এবং তারা এসে অশান্তি করবে। তো উনি তো তাদেরকে পাওয়ারে নেই। সুতরাং উনি যখন পাওয়ারে নেই, সুতরাং যে কোনো সময় যে কোনো জিনিস ঘটতে পারে। তো এখন যে উনি পাওয়ারে নেই এবং ওনার দলের যে এত খারাপ কন্ডিশন, তো বলেন একটা কথা যে মারনা কে আদনা কর্তা, তো উনি যদি এখন, তো উনি তো গেছেন, ওনার তো পাওয়ারলেস পারসন। তো সেই মহিলা যদি আজকে যদি কিছু না কিছু অঘটন ঘটায়, তার জিম্মেদারি কে নেবে? তার জিম্মেদারি ওনার পার্টি নেবে, না উনি নেবেন, না কে নেবে? সুতরাং আমার একটা রিকোয়েস্ট, আমার বর্তমানে যিনি সরকার আছেন, সরকারের কাছে রিকোয়েস্ট যে এফআইআরটা আমি করেছি সেই এফআইআরটা পূর্ণ তদন্ত হোক, এবং কেন উনি এই কথাগুলো বলেছেন এবং যা যা ধারা ওখানে লেগেছে, ধারা তো আর আমি লাগাইনি, ধারা লাগিয়েছে পুলিশ। সুতরাং আমি কমপ্লেন লিখেছি, কমপ্লেন এগেনস্টে ওনারা ধারা ঠিক করেছেন যে এটার এগেনস্টে এই ধারা হওয়া উচিত। তো সেই ধারা অনুযায়ী যা যা করণীয় প্রত্যেকটা জিনিস যাতে ঠিক মতন হয় এবং সেখানে যাতে কোনো রকমের গাফিলতি না হয়। আমি পুলিশের উপর আমার অগাধ আস্থা, এবং আমি জানি পুলিশ যদি চায় পুলিশ অনেক কিছু করতে পারে, পুলিশ করুক, আমি সেটা চাই। এবং এটা ইমিডিয়েটলি যাতে এটার এগেনস্টে ওনার পুরো জাজ হয় এবং জাজ করে ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশন করে যাতে ওনারকে দেখা হয়, ওনাকে জিজ্ঞাসা করা হয় কেন বলেছ, কি জন্য বলেছ, কি তার কারণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার 196-এর 1 ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া অপরাধমূলক ভীতি প্রদর্শন ও শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমানের অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার 352 ধারায় মামলা রুজু করা হয়েছে। মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বক্তব্য, আমরা যদি না থাকি না একটি সম্প্রদায় 12টা থেকে 13টা বাজিয়ে দেবে, এরকম অনেক বক্তব্য, অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য তার দ্বারা হয়েছিল। এবং এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কেউ যদি এফআইআর করতে চায় এফআইআর করবে, এটা তো স্বাভাবিক, পুলিশ কোর্স অফ ল অনুসারে অ্যাকশন নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যটি অত্যন্ত নিম্নরুচির ছিল বলে আমার মনে হয়েছে। এমনকি পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসেরও অনেক নেতৃত্ব বলেছে এই বক্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসেরও ক্ষতি হয়েছে। এই বক্তব্য ঠিক নয়, এটা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য বলে আমার মনে হয়। একদিকে যখন বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডে চরম বিপাকে তৃণমূলের কালীঘাট নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসে পৌঁছে গেছে সিআইডি। বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বাড়ি কখনো নোটিশ দিচ্ছে সিআইডি, কখনো তল্লাশি চালাচ্ছে। এই পরিস্থিতিতে বিধানসভা থেকে লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ প্রতিদিনই জোরালো হচ্ছে। অভিষেকের এই আপাতত স্নেহে তিনি দলটাকে এই জায়গায় আজকে শেষ করে দেওয়ার জায়গায় নিয়ে গেছেন। একজন আমায় বলেছেন যে লিবারেশন ফ্রম স্লেভারি, কৃতদাসত্ব থেকে মুক্তি। এই আবহে লোকসভা স্পিকারকে লেখা চিঠিতে 19 জন বিদ্রোহী তৃণমূল সাংসদদের সই সামনে এলো, যারা ইতিমধ্যেই বিজেপি পরিচালিত এনডিএ-কে সমর্থনের কথা জানিয়েছেন। চিঠির প্রথমেই রয়েছে কাকলি ঘোষ দস্তিদারের সই, পাশে লেখা চিফ হুইপ, দ্বিতীয় সই রয়েছে শতাব্দী রায়ের। আমাদের ম্যাজিক ফিগার হয়ে গেছে,
কোনো কিছু রিজন আমাদের কিছু ডিসিশনের জন্য আমরা আটকে রেখেছিলাম, আর দ্বিতীয়ত তখন স্পিকার দিল্লিতে ছিল না, যেটা জমা দেওয়া হয়নি। আমরা তো জানি কে কে সই করছে। তা আপনারা এই সংখ্যাটা কি বাড়বে আবার? বাড়তেই পারে, হ্যাঁ। যে এমপি চ্যানেলে বসে বসে আমাদেরকে খারাপ বলছে, বেইমান, মানে এই জায়গায় বলছে আমরা কিছু না, পার্লামেন্টেরিয়ান হিসেবে তা অন্য জায়গায় যাচ্ছি, তারাও কিন্তু ভেতরে ভেতরে যোগাযোগ রাখছে। চিঠিতে আরও যেসব তৃণমূল সাংসদদের সই রয়েছে তাঁরা হলেন দেব, জুন মালিয়া, পার্থ ভৌমিক, বাপি হালদার, শর্মিলা সরকার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তী, খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন। আমাদের সঙ্গে 20 জন সাংসদ আছেন। এই নম্বর কি আরো বাড়বে? হ্যাঁ, বাড়তে পারে। অনেকেই বেসুরো আছে, অনেকে এদিক ওদিক করছে, কিন্তু দিনের শেষে তারাও একটা সময় সিদ্ধান্ত নেবেন, কারণ তারাও তো বুঝতে পারছেন যে আমরা 20 জন সাংসদ মিলে যখন সই করেছি তাদের সংখ্যাটা তো নগণ্য হয়ে গেছে, এবং আমরাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের আসল লবি হিসাবে লোকসভায় আমরা মান্যতা পাবো। বাদল অধিবেশন শুরু হবে জুলাই মাসে, তার আগে আপনারা দেখতে পারবেন যে বাস্তব অবস্থাটা কি। নিশ্চয়ই লোকসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 28, তার মধ্যে 19 জনই বিদ্রোহী, অর্থাৎ দলের মোট সাংসদ সংখ্যার 2/3। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে যখন ইন্ডি জোটের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তখন সেখান থেকে মেরে কেটে 1 কিলোমিটার দূরে নয় মতিলাল নেহরু মার্গে নরেন্দ্র মোদী সরকারের পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই এনডিএকে সমর্থন জানাতে আলাদা ব্লক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীকালে বিদ্রোহীদের চিঠিতে সই করেন আরও 5 জন সাংসদ। তাঁরা হলেন মালা রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান এবং মিতালি বাগ। 20 জনের সংখ্যা যদি আরো বাড়ে, যে 19-20টা নাম দেখা যাচ্ছে, এর থেকে নাম যদি আরো বাড়ে, আমি এতটুকু অবাক হব না। রাজ্যসভায় সংখ্যা আরো কমলে আমি এতটুকু অবাক হব না, কারণ আমি জানি কি এনভায়রনমেন্টে সবাইকে থাকতে হয়েছে, চলতে হয়েছে। একজন আমায় বলেছেন যে লিবারেশন ফ্রম স্লেভারি, কৃতদাসত্ব থেকে মুক্তি, এবং আমি তার সঙ্গে খুব একটা দ্বিমত পোষণ করছি না। উল্টো দিকে কতজন আছে গোনা ছেড়ে দিন, ভুলে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতজন আছে সেটা গুনুন, কম হবে সংখ্যাটা, বেশি গুনতে হবে না। তো কমতে কমতে ওটা আস্তে আস্তে দেখবেন ওই 1-2 জন পড়ে থাকবে, বাদ বাকি সবাই অন্যদিকে চলে যাবে। সম্ভবত আগামী রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের একটা বৈঠক হওয়ার কথা আছে, যদি এখনো চূড়ান্ত হয়নি, হতে পারে। যদি হয় নিশ্চয়ই আমরা তার আগে জানবো। তো হওয়ার একটা সম্ভাবনা আছে। আগামী রবিবার তিনি দিল্লি আসবেন এবং আমাদের সমস্ত সাংসদদের নিয়ে তিনি বসবেন। লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও ভাঙন ধরেছে তৃণমূলের। ইতিমধ্যেই সেখানে 3 জন সাংসদ ইস্তফা দিয়েছেন। সোমবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। বুধবার একই পথে হেঁটে সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুস্মিতা দেব। বৃহস্পতিবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন প্রকাশচিক বড়াইক। সব মিলিয়ে সংসদে কি সাইনবোর্ড হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল? ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল দল গড়ে উঠেছিল, সেই তৃণমূল দল ভাঙতে ভাঙতে সংকুচিত হতে হতে একটা ছোট্ট বৃত্তের মধ্যে এসে দাঁড়িয়েছে। প্রতিদিনই নতুন নতুন সাংসদ, নতুন নতুন বিধায়ক, তারা বিদ্রোহী এবং বিরোধী গোষ্ঠীর মধ্যে চলে আসছে, এবং খুব স্বাভাবিকভাবেই এটার পিছনে তারা কারণ দেখাচ্ছে যে দলের মধ্যে গণতন্ত্রের অভাব, দলের যুবরাজ বলে, সেনাপতি বলে যাকে এতদিন ধরে বলা হতো, তার ঔদ্ধত্য, তার দম্ভ এবং সিনিয়র কোনো নেতা নেত্রীদের প্রতি কোনো সম্মান প্রদর্শন না করে তাদেরকে নানা রকমভাবে অসম্মান করার একটা প্রয়াস, সেইটার মধ্যে দিয়ে তারা এতদিনে সেটা বুঝতে পারছেন যে এটা গণতন্ত্র নিয়ে আসেনি তৃণমূলের মধ্যে। সুতরাং তার বিরুদ্ধেই, অর্থাৎ এই দলীয় গণতন্ত্রের প্রচেষ্টার জন্যে তারা এখন বিরোধিতা করছেন, এবং তাদের ভিন্ন ভিন্ন লোক, ভিন্ন ভিন্ন সাংসদ, ভিন্ন ভিন্ন বিধায়ক, তারা ভিন্ন ভিন্নভাবে তাদের বক্তব্যকে উত্থাপন করছেন। দেখুন, এটা তো খুব ঠিক কথা যে এই যে দলের মধ্যে গণতন্ত্র ছিল না, দল দম্ভে ভরে গেছিল, দুর্নীতির প্রশ্ন তো আমি ছেড়েই দিলাম, এই জায়গা থেকেই কিন্তু এত সাংঘাতিকভাবে বিক্ষোভ, বিদ্রোহ দলের মধ্যে শুরু হয়েছে।
এইসব বিধায়ক বা সাংসদদের মূল অভিযোগ কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম্ভ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অহংকার, তার রাজনৈতিক অপরিপক্কতা, আইপ্যাককে নিয়ে আসা এবং একই সঙ্গে তার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, সেগুলোই তারা ইস্যু হিসেবে ধরছেন। এবং এইটা ঘটনা যে এই রকম একটা রাজনৈতিকভাবে অপরিপক্ক লোক বা রাজনৈতিকভাবে অহংকারী দাম্ভিক মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে ছাড়তে চাইছেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটা রক্তের সম্পর্ক বলে তিনি মমতা দিদি তাকে ছাড়তে চাইছেন না। এটা বিভিন্নজন বিভিন্নভাবে এই অভিযোগ তুলছেন, কিন্তু মূল ঘটনা এসে দাঁড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রীতি বা ভাইপো প্রীতি আলটিমেটলি কিন্তু তৃণমূল দলটাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে জায়গায় গিয়ে তৃণমূল দল ক্রমশ সংকুচিত হচ্ছে এবং সংসদ এবং বিধানসভার মধ্যে সেই বৃত্তটা এমনভাবেই ছোট হয়ে আসছে যে এরপরে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসা কোনো সাংসদ বা বিধায়ক আগামী দিনে থাকবেন কিনা সেটাও একটা সংশয়ের মুখে পড়ে যাচ্ছে। এর ইম্প্যাক্ট হতে চলেছে পশ্চিমবঙ্গে, যে সংসদে বিরোধিতার জায়গা ছিল, যদি সংসদে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে যে ব্লক তারা যদি সরাসরি এনডিএতে জয়েন করেন তাহলে তো তারা মোদিজির নেতৃত্ব মেনেই নেবেন, আর যদি সেটা না করেন তাহলে কি সংসদে কি বিধানসভায় যে বিরোধী দল হিসেবে যারা থাকবে তারা কনস্ট্রাকটিভ অপোজিশনের জায়গায় যাবে না, তারা বিজেপি লেড অপোজিশনের জায়গায় যাবে। আসল তৃণমূল হয়ে গেলেন। স্বপনদা এক্ষুনি হয়তো প্রবল প্রতিবাদ করবেন, কিন্তু শাসকও ওনারা, বিরোধীও কার্যত ওনারা। আসল তৃণমূল হয়ে গেলেন। স্বপনদা এক্ষুনি হয়তো প্রবল প্রতিবাদ করবেন, কিন্তু শাসকও ওনারা, বিরোধীও কার্যত ওনারা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।